This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পয়লা এপ্রিল কি করা হয়? এপ্রিল ফুল করা হয়। ফুল ফুটুক না ফুটুক আজকের দিনে এপ্রিল ফুল করা হয়। শুভেন্দু গিয়েছেন ঈদের অনুষ্ঠান, সে যেতেই পারে। ওনাকে যদি আমন্ত্রণ করে তাহলে অবশ্যই যেতে পারে, না যাওয়ার কি আছে। আমাদের লড়াইটা হচ্ছে আদর্শগত লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই। বুঝলেন বিষয়টা? হ্যাঁ, প্রশ্ন করতে গিয়ে আমার সহকর্মী ভুল করে বলে ফেলেছিলেন যে ববি হাকিমের বাড়িতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, আর বিজেপি রাজ্য সভাপতি দিব্য তার উত্তর দিয়ে গেলেন। শুভেন্দু ববির বাড়ি গিয়েছেন কিনা সেটা সুকান্ত মজুমদার জানেন না। একটা ভুল প্রশ্ন তার দিকে গেল, ঠিক মক্ষম দিনে গেল, এপ্রিল ফুলের দিন, পয়লা এপ্রিল। না, নেতারা নন, নেতারা কখনোই এপ্রিল ফুল হন না, তারা করেন, এপ্রিল ফুল করেন। ফলে এক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি জানতেন না, এটা একটু অবাক করা নয়? জনগণকে নেতাদের বানানো উচিত, জনগণকে এপ্রিল ফুল দেওয়া উচিত জনগণকে, কারণ জনগণই হচ্ছে সব থেকে উৎস, তারাই ক্ষমতার অধিকারী, তারাই এমএলএ, এমপি, পঞ্চায়েত, পৌরসভা সবাইকে জনপ্রতিনিধি বানায়। কাজে জনগণকে নেতাদের উচিত এপ্রিল ফুল দেওয়া। নেতারা এপ্রিল ফুল বানাচ্ছে, নিশ্চয়ই বানানো উচিত আর কি। গতকাল তো আর পয়লা এপ্রিল ছিল না, তাই এপ্রিল ফুল করার প্রশ্নই আসে না। গতকাল ঈদ ছিল, সকালে রেড রোডে নামাজে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির ভাষণও কিছু আমি শুনলাম, বা ভাইপোর, তাতে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না। আমরা দেখে নেবো, করে নেবো, আমাদের সঙ্গে টকরাবেন না, আমি একাই 100, এটা কি ধরনের সম্প্রীতি আমি জানি না। আর রাতেই চমকে দেওয়া কাণ্ড। আচ্ছা, একেই কি বলে সচ্চা সম্প্রীতি? প্রশ্ন রাখলাম। এক শীর্ষ নেতা সেই দলেরই আরেক গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে যাবেন, এর মধ্যে আলোচনার কি আছে? কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈদ উপলক্ষে ফিরহাদ হাকিমের বাড়িতে অনুষ্ঠানে যোগদানের পর আলোচনা হচ্ছে দল থেকে রাজনৈতিক মহল সর্বত্র। আর কেনই বা হবে না? প্রবীণ নবীন দ্বন্দ্বের আবহে বিভিন্ন সময়ে পুরসভার পারফরমেন্স, শহরের বেআইনি পার্কিং সহ মেয়র ঘনিষ্ঠ অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের, বহু ঘটনাই তো ঘটেছে। রাজনৈতিক মহলে, প্রশাসনিক মহলে বারংবার আলোচনায় উঠে এসেছে এই দ্বন্দ্বের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এই যে বাড়ানো হয়েছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি বা অনুমোদন সাপেক্ষে হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মহানাগরিককে জানিয়ে দিয়েছেন যে সিদ্ধান্ত কলকাতা পুরসভা নিয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈদ উৎসবে, ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের বাড়িতে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, অনেকে গেছেন, গতকাল আমিও গেছি ফিরহাদ হাকিমের বাড়িতে। কারোর কোথাও কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকে, হয়তো সেই দিনকে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে অনেক কাজ ছিল, তাই গতবার বা 2023 সালে যেতে পারেনি। এবছর সুযোগ সুবিধা পেয়েছে, গেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রবীণ নবীন ঐক্য তৃণমূল কংগ্রেসে, প্রশ্নটা নিঃসন্দেহে উঠছে। নতুন কিসের বার্তা? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন বা পুরমন্ত্রীর আমন্ত্রণে গেছেন, এতে তো স্বাভাবিক। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস একটা পরিবার লড়ছে, এটাকে আলাদা করে দেখাটাই তো ভুল। ববির দাওয়াতে অভিষেক বসলেন সুব্রত বক্সির পাশে।
এ ব্যাপারে প্রশ্ন করতে গিয়েই ভুল করে ফেলেছিলেন আমাদের প্রতিনিধি। অভিষেকের বদলে বলে ফেলেছিলেন শুভেন্দু। অম্লান বদনে উত্তর দিয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। শুভেন্দু গিয়েছেন ঈদের অনুষ্ঠানে, সে যেতেই পারে, ওনাকে যদি আমন্ত্রণ করে তাহলে অবশ্যই যেতে পারে, না যাওয়ার কি আছে। আমাদের লড়াইটা হচ্ছে আদর্শগত লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্ক কতটা মিষ্টি সে তো সবাই জানেন, কিন্তু গত রাতে সেই ববির বাড়িতেই অভিষেকের মিষ্টি মুখ। রাজনীতি সরব এবং রাজনীতিতে সব সম্ভব। বদলে যাওয়া কয়েক সেকেন্ডের ব্যাপার, সেটার নতুন করে বলার নেই। সাম্প্রতিককালে আমরা আমাদের এটা মেনে নেওয়াটা, দেখাটা আমরা মানে রাজ্যবাসীর প্র্যাকটিস হয়ে গিয়েছে, এখন আর অবাকও লাগে না। আচ্ছা, সেই জন্যই কি প্রকাশ্যে জবাবদিহি করতে হচ্ছে প্রবীণ মন্ত্রীকে? প্রশ্নটা রাখলাম, একবার শুনুন। আমি শুধু বলছি, আমি নিজে করেছি। আমার খর্দাতে বিশাল বিশাল মিছিল হয়েছে গ্রামে এবং শহরে, এবং আমি মনে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনোভাবে অসম্মানিত হয়, কোনো দেরি করার কোনো কারণ নেই। যে যেখানে আছে সেখানে তার প্রতিবাদ করা কথা উচিত। দলের সব নেতা, মন্ত্রী, এমপি, এমএলএদের সামনে প্রশ্নটা ঝুলিয়ে দিয়েছেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। যে দলের জন্য আজকে আমরা কেউ নির্বাচিত জনপ্রতিনিধি, কেউ পদাধিকারী, কেউ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি, সেই মানুষগুলো যদি দলনেত্রীর অসম্মানের সময় চুপ করে আমরা বসে থাকি, তাহলে সেটা কোথাও গিয়ে ভালো লাগে না। একজন দলীয় কর্মী, একজন আবেগপূর্ণ কর্মী হিসেবে আমার তো অন্তত গায়ে লাগে। দেবাংশু যে প্রশ্ন তুলছেন, আগেই সে কথা বলেছিলেন প্রবীণ এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি সেদিন, শুনুন। আজকে অক্সফোর্ডে সিপিএম এর লোকেরা যে অসভ্যতা করেছে, সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্র। অক্সফোর্ডের এই ঘটনার পরে তৃণমূল ছাত্র পরিষদ বহু কলেজ গেটে বিক্ষোভ দেখিয়েছে। যুব বা ছাত্র, আমার ওই মত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা, আরজিকর থেকে আমি দেখছি খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আর কি। আরজি করার সময় আমরা ম্যাক্সিমাম লোককেই কথা বলতে দেখিনি, ম্যাক্সিমাম লোককেই গা বাঁচিয়ে চলতে দেখেছি। আমরা যখন যুব করেছি, আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করতাম। তখন তো মমতাদি ছিল, মমতাদি বলুক না বলুক আমরা করতাম। কিন্তু সব জায়গায় যদি আমি অপেক্ষা করে থাকি কখন সুব্রত বক্তা নির্দেশ দেবেন, বা কখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেবেন, কিংবা কখন দলনেত্রী একটা নির্দেশ দেবেন, তারপরে আমি গ্রাউন্ডে অ্যাক্টিভ হব, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে সঠিক নয়। কারণ দল কোথাও বলেনি যে আমাদের নির্দেশের বাইরে তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, এই কথা নির্দেশ কোথাও দলের বলা নেই। তখন কি আর মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না, আমরা করেছি। সেই স্পিরিটটা আমি এখন আর দেখি না, এটুকু বলতে পারি। এরপরে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন, সেই সময়, এমনকি অক্সফোর্ডের সময়, এছাড়াও মাঝখানের সময় যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার অ্যাটাক করেন, এবং শুধু এই ঘটনাও নয়, আমি আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বারংবার কেন্দ্রীয় এজেন্সিগুলো ডেকে পাঠাতো, তখনও আমরা কয়েকজনই তার বিরুদ্ধে কথা বলেছি, আমরা কয়েকজনই সেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে গলা চড়িয়েছি। তো তখনও সবাইকে আমরা দেখতে পাইনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলার পর কেউ তেমন কানে তোলেননি। দেবাংশু বলার পর সাফাই দেওয়ার হুল্লোড় পড়ে গিয়েছে। আমাদের ওয়ার্কারদের নামিয়েছি গ্রামে এবং শহরে ঐতিহাসিক মিছিল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার প্রতিবাদে। পানিহাটি মিটিং কবে করলাম? পরশুদিন মিটিং করলাম। ওখানে বললাম, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মান হওয়ার পর কি কোনো মিছিল করেছিলেন? বললো, না, আমরা করব, ঠিক করেছি। এত দেরি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তো আমাদের সব। তাকে অসম্মান করার পরে যদি আমরা সঙ্গে সঙ্গে মিছিল না বার করতে পারি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ না করতে পারি, কোথাও যেন একটা দুর্বলতার ছাপ থেকে যায়। দেবাংশু যে কথাটি বলেছে, যে বিষয়ে জোর দিয়েছে, আমি তাকে অন্তর থেকে সমর্থন করি। যেদিন যে ঘটনাটা ঘটেছে সেই দিন রাত্রিবেলায় দেবাংশু, আমি, অরূপ চক্রবর্তী, এরকম 4-5 জন আমরা সেদিনকে রাত্রিবেলায় সারা রাত ধরে ধরুন ফেসবুক বা বিভিন্ন ফোনও দেওয়া বিভিন্ন এতে ছিল। দেবাংশু যেটা বলেছে বা তুলে ধরেছে সেটাকে আমি সম্পূর্ণরূপেই সমর্থন করছি। দেবাংশু কার কথা বলতে চাইছে আমি জানি না, কিন্তু আমি একজন সাধারণ কর্মী হিসাবে দলকে যেভাবে রাস্তায় নামলে মানুষের কাছে পৌঁছানো যায়
সেই ধরনের কিন্তু কাজ আমরা সব দিনই করে থাকি। এটা কোনো আদি নব্যের লড়াই নয়, সঠিক কথা সঠিকভাবে কেউ কেউ বলছেন। শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির, সুজয় হাজরা সবাই দেবাংশুর পাশে। আর দেবাংশুর মাথার উপর দীর্ঘদিন দলের কর্মসূচি গড়হাজির অভিষেক, তিনি ফিরলেন নেতাজি ইন্ডোরের সমাবেশে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, আমি বেঈমান নই। তারপরই সমীকরণের বদল। তাই কি অভিষেককে নেমন্তন্ন ববি হাকিমের? আচ্ছা, তাই কি অভিষেক ঘনিষ্ঠ দেবাংশু প্রকাশ্যে দলের নেতা, মন্ত্রী, এমপি, এমএলএদের ভুল ধরতে নামছেন? দেখুন, কাকতাল অনেক সময় ফাঁকতালে অনেক প্রশ্নের জন্ম দেয়, এক্ষেত্রে হয়তো তাই। তার কথায় প্রবীণ এমপি সৌগত রায়, এমএলএ পরেশ মুর্মুরা একটু বেচাল বললেই তাদের কোট আনকোট সবক শিখিয়ে দেন মুখর মুখপাত্র। ফলে এই কাকতালীয় ঘটনাগুলো কিন্তু ভাবাচ্ছে। আমার যেটা বক্তব্য, প্রত্যেকটা সাংসদ, প্রত্যেকটা বিধায়ক এবং সকল স্তরের জনপ্রতিনিধি, দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, প্রত্যেককে নিয়ে আমার এই বক্তব্য, কোনো নির্দিষ্ট এক দুজন ব্যক্তিকে নিয়ে নয়। এখন দেবাংশুর মতামতটা আমার যেটা পড়ে মনে হয়েছে, দেখে যেটা মনে হয়েছে, ওর আর ব্যক্তিগত মত হতে পারে, তবে ওর আরেকটু ম্যাচুরিটি করে বক্তব্য করলে বা এই মন্তব্য করলে ভালো হতো। দেবাংশু একটা খুবই অল্প বয়সের ছেলে, আর আমি ঠিক করেছি যে দলের মধ্যেকার কোনো বিষয় নিয়ে বাইরে প্রকাশ্যে মন্তব্য করব না, এতে কর্মীদের মনে আঘাত লাগে। অক্সফোর্ডের ঘটনার পর যারা বিবৃতি দেননি, যারা পোস্ট করেননি, তাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীরাও মর্মাহত এবং প্রশ্ন তোলার অবকাশ আছে। দেবাংশু প্রশ্ন তুলেছে, আমি তাকে সমর্থন করি। দেখুন, মাথার ওপর যার হাতি থাক, সেদিনকার ছেলে দেবাংশুর কথা পুরনো পেটে কি আর হজম হয় বলুন? চোঁয়া ঢেকুর তুলে ও লাভলি বলে বসলেন। শুনুন কি বললেন। ওরা নিশ্চয়ই নেমেছিলেন, তাই বলছেন। বিরাট বিরাট বড় বড় করে মিছিল করে দেবাংশু বা কল্যাণ নিশ্চয়ই রাস্তায় ছিল, তাই ওরা বলতে পারে। যারা করেছে তারা বলতে পারে, আমি তো করিনি, আমি কি করে বলবো? আমি মনে করি পার্টি যা মমতা নিদেন পক্ষে অভিষেক, ইনস্ট্রাকশন ছাড়া আমার কিছু করা, মানে রাস্তায় আমি কিছু করতে পারি না অ্যাজ এ ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার। শাসকের কি শুধু আর ঘরে অস্বস্তি বলুন? না, অস্বস্তি বাইরেও রয়েছে। পাথর প্রতিমা, বিস্ফোরণ, বাজি কারখানা, এই যে এতগুলো মৃত্যু, এর দায় কার? রাজ্যের, রাজ্য প্রশাসনের নাকি পুলিশের? এই ঘটনা এ প্রশ্ন তুলল। আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি, সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি, সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব, যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন, তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল। শুনলেন আপনারা সুপ্রতিম সরকার কি বললেন, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা। আশা করি পরিষ্কার বুঝতে পারলেন আপনারা যে পুলিশের ঘাড় থেকে দায়টা শুরুতেই জাস্ট ঝেড়ে ফেলা। পুলিশ কিছুই জানতো না? অবাক হচ্ছেন না? হতে পারে এটা পুলিশ কিচ্ছুটি জানতে পারলো না। এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটলো, কেউ বা কারা মজুত রাখলো। যদি না জানে, যদি না জানতে পারে, সেটা ব্যর্থতাই, সেটা ব্যর্থতা ছাড়া অন্য কিছু নয়। চলুন ওই এলাকায় আপনাদের একটু নিয়ে যাই, ওখানকার মানুষজন তারা কি বলছেন, তাদের কথা শুনলে আরও কয়েকটা বিষয় পরিষ্কার হবে। এখানটাতে 10 মিনিট লাগবে না থানা, এখানটা থেকে ওই 10 মিনিট লাগবে না প্রশাসনের এমএলএর বিধায়কের বাড়ি, আরও ঠায় আছে পঞ্চায়েত। আরে প্রশাসনের নাগের ডোকায় এত বড় একটা কীর্তি হয়ে যাচ্ছে, অথচ প্রশাসন কিছু জানতেছে না। এর আগে লাইসেন্স ছিল না, তখন চুরি করে করে ব্যবসা করতো, এটা ওটা মাল শরীরে রাখতো। তখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুনে খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস,
বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে এটা বাড়ির ভিতর চলে না, এর বাইরে কারখানা করতে হয়। কত ভালো ভালো মাছ চিংড়ি খাইয়ে লাইসেন্স করে নিয়েছে, টাকাও দিয়ে সব মাসে টাকা দেয়। হ্যাঁ, ওটা পুলিশের সঙ্গে ওদের কন্ট্যাক্ট ছিল। আমি বলতে পারবো না, মানে আসতো দেখেছে। হ্যাঁ দেখেছি, অফিসারে আসছে যে কার তার সঙ্গে ঘুরছে বলে। আমি আবার জিজ্ঞেস করি বাবা কারা, মানে অফিসারেরা মাস শেষ বলে, মাস শেষ করেছে বাবা জানি না, বাবুদের দিতে হবে। এটা আমাদের ছেলে বাবার কথা হতো। একবার আপত্তি করা হয়েছিল, আপত্তি করতে থানায় নাকি গিয়েছিল, থানা নাকি পারমিশন দিয়েছে তৈরি হতো। কি পারমিশন দিয়েছে? থানাতে বলে আমি কারখানা করেছি পিসেমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে, ও আছে ওদের বাসের ওপর। অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। ওই থানায় থেকে অফিসারের যে এমএলএ ছিল, ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি ওই বাদীটা হই প্রথমে হ্যাঁ প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। না, টাকাটা কে খেয়েছিল? ও এখন কাজ ধরবো, বিধায়ক ধর্মী কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দেয়, তারাই সব থাকে, কার নাম করবার। সেই সময় খাইটা দেখেছি। ওই ওই অফিসাররা সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন। এখানে কি করছিল সেই সময়? ওই খাইয়ে হচ্ছে বাবুদের। আমি জামাই এসে বাড়িতে শুনছি। পুলিশ কেন আসবে? পুলিশের পয়সা, পুলিশের পঙ্কি যায়, পুলিশ কেন আসবে এখানে? যেই কোম্পানির মালিক সে তো, তাকে তো টাকা দিতে হবে। এটার বিনিময় না হলে এত সহজে আইনের চোখে ধুলো দিয়ে এই কারবারটা করতে পারবে? পয়সা দিতে হবে না আইনকে, আইনকে না দিলে করতে দেবে? একটা জুলাইয়ের মদ বিক্রি করতে গেলে থানায় পয়সা দিতে হয়, আর এই বোমের কারবার করতে গেলে পয়সা দিতে হবে না? বলছিলাম যে এখন কারখানা করছি না, আর এসব আমার বিপজ্জনক। এটা কি কাগজ লিখে জমা দিয়েছিল? হ্যাঁ, যে দিয়েছিল এসডিওর উপরে। কতদিন আগে? ধরো 2 বছর আগে। বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না। আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি। কিছু কাজ হয়নি, পুলিশ টাকা খেয়ে আমার সানে ঘাটে বসে চলে গেছে। কি করে বলছেন পুলিশ টাকা? হ্যাঁ, আমরা দেখেছি, আমার ইয়ের উপর দেখেছি, আমরা বসে বসে। কি দেখেছেন? কি দেখেছেন? যে ও টাকাটা হচ্ছে গুনে নিয়ে চলে গেছে ওরা। কে নিচ্ছে? যেমন সবাই জানে, এমএলএ পর্যন্ত, এমএলএ ছেলে পর্যন্ত এখানে বম কিনতে আসে। কোন এমএলএ? ওই যে সমীর জানা। ফলে একটা জিনিস বুঝতে পারলেন, সবাই সব জানে, পুলিশ থেকে পার্টি, প্রশাসন থেকে শাসক দল, বিধায়ক। আপনারা শুনলেন কি বলছেন, বিধায়কের ছেলেও শব্দবাজি কিনে নিয়ে যেতেন। মানে পুলিশের শীর্ষকর্তারা যে দাবি করছেন সেটা তাহলে ঠিক নয়। শীর্ষ মহলের কানে না গেলে পুলিশ খবর রাখে, এটা আমরা জানি। মাসোয়ারার জন্যই কি তাহলে পুলিশ দেখেও দেখেনি? নাহলে সবাই জানে, পুলিশ জানে না, হেন ব্যতিক্রমের কারণ কি বলুন তো? শাসকের অস্বস্তি বাড়িয়ে বঙ্গের বিরোধী রাজনীতি তার চেনা লাইনে চলে এসেছে। এই ইস্যু কি ছাড়া যায়? এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। মাস অন্তর এই ধরনের ঘটনা আপনারা দেখতে পাবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে বারুদ এবং বোমের উপরে দাঁড় করিয়ে রেখেছে, এবং এর সাথে সাথে ভারত বিরোধী কোনো শক্তির যোগাযোগ আছে কিনা তাও তদন্ত হওয়া উচিত। ভয়ঙ্কর পরিস্থিতি, বারুদের স্তূপে আমরা দাঁড়িয়ে আছি। এই বৈধ বাজি কারখানার আড়ালে অবৈধ বাজি তৈরি হয়। লোকাল যারা শাসকে আছে, মিনিস্টার যদি থাকতে পারে, এদের ভাগ বাঁচা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ 24 পরগনা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে। উত্তর 24 পরগনা এখন চলছে জেহাদিকরণ, এবং এতে জামাত থেকে শুরু করে বাংলাদেশের শক্তিদেরও যোগাযোগ থাকতে পারে। ইডি সিবিআই ছাড়া কিছু জানে না। সাকসেস রেট কি আছে? ইডি হোক, সিবিআই হোক, এগুলো করা হয় যে একটা দীর্ঘদিন ধরে এনকোয়ারি চলবে এবং তারপর রাজনৈতিক সুবিধা হবে, কিছু বলার সুবিধা হবে। প্রশাসনকে কড়া হাতে এগুলাকে মোকাবেলা করতে হবে, এবং যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটবে সেখানে তুরন্ত প্রশাসনের যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়ে তাদের সাজা দিতে হবে। আমি 100% বলছি, যদি তদন্ত হয় তাহলে দেখতে পাবেন শাসকের থেকে এখানে তোলাবাজি হতো। শুধু শাসক নয়, প্রশাসনের একটা অংশ জড়িয়ে আছে, পুলিশের একটা অংশ জড়িয়ে আছে, তারা তোলা তুলতে এগুলোকে আটকাতো না। নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি হয়েছে যার জন্য এতগুলো মানুষের জীবন চলে গেল, সে দায় তো কারখানা মালিককে নিতে হবে। পাথর প্রতিমায় বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন ডিজি। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন ডিজি। কেন জেলা গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল না বাজি কারখানা এবং বাজি মজুতের, এ প্রশ্ন তুলেছেন। পুলিশ সুপারকে প্রশ্ন করেছেন ক্ষুব্ধ ডিজি, কোথায় কোথায় আরও এরকম বাজি কারখানা এবং কটা মজুত রয়েছে, অবিলম্বে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিজি। আর সেই সঙ্গে জেলা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্য সচিব।
কেন্দ্রের বঞ্চনাই বাংলার শাসকের হাতিয়ার। 24-এর ভোটের আগে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে পর্যন্ত ধর্ণা দিয়েছিলেন তৃণমূলের নাম্বার 2। এবার বঙ্গ বিজেপির মুখেও বঞ্চনার কথা। বাংলার শাসকের বঞ্চনা, উত্তরবঙ্গ অবহেলিত, উত্তরবঙ্গের উন্নয়নের দাবি নিয়ে দিল্লি দরবারে বিজেপি। বাংলার 10 বিজেপি বিধায়ক তারা দিল্লিতে গেলেন, উন্নয়ন হবে। মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছ থেকে সেই আশ্বাস আদায় করেই তারা ফিরেছেন, এমনটাই বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেছেন। কোনো বিষয় নিয়ে আমাদের এলাকার যদি কোনো সমস্যা থাকে সেই বিষয় নিয়ে তিনি সরাসরি আমাদেরকে লিখিতভাবে জানাতে বলেছেন। রাজ্যের বর্তমান সরকার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার, এই সরকার যেভাবে একটা প্রতারণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংবিধানকে অস্বীকার করে যে কাজ করছেন তার প্রতিবাদ করার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন বিষয় আমরা মন্ত্রীদের কাছে তুলে ধরেছি। তৃণমূলের মধ্যে ভোটের রাজনীতি দেখছে। বাংলার স্বার্থে যদি বলে থাকে বিজেপি যে বাংলার স্বার্থে উত্তরবঙ্গের বিধায়করা গেছেন, এটা ডাহা মিথ্যা কথা। তার কারণ হচ্ছে বাংলার গরিব মানুষকে 100 দিনের কাজ করিয়ে এরা টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। তখন এই বিজেপি বলেছে কেন্দ্রকে বলছি টাকা দেবেন না। কার টাকা? গরিব মানুষের টাকা। 1,70,000 কোটি টাকা আটকে রেখেছে। তো তাদের মধ্যে কেউ যাচ্ছে যে বাংলার স্বার্থে বলতে, এটা কোনো কাজের কথা হলো? এরা সমস্ত নিজেদের স্বার্থে নিজেদের অঙ্কে কোনো কাজ করতে যাচ্ছে। যদি বাংলার স্বার্থে যেত তাহলে তো কেন্দ্রকে বলতো বাংলার 1,70,000 কোটি টাকা আগে ছেড়ে দাও। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তো আমাদের চিফ মিনিস্টার অনেক বেশি জোর দিয়েছেন এবং করছেনও তাই, যেটা আগে কখনো ছিল না। আজকে 14 বছর 15 বছর ধরে একই প্রচেষ্টা করে চলেছেন। ওগুলো কিছু না, ওগুলো ওদের নাটকবাজি। ওরা নাটক করতে খুব ভালোবাসে, সব নাটকবাজি করছে। পুনরুদ্ধার তখনই বলা যায় যখন হারানোর থাকে। হারানোর তো কোনো বিষয় নেই। আমরা গতবারে লোকসভাতে যা রেজাল্ট করেছিলাম, এবারে একটা সিট আমাদের শুধু হেরফের হয়েছে। উত্তরবঙ্গের ভূমি জমি এখনও বিজেপিরই আছে। গিমিকের রাজনীতি যদি হয় তো তৃণমূল কংগ্রেসকেও সেই গিমিকটা করতে বলুন না। বাজেটের মাদ্রাসার থেকে বেশি খরচ উত্তরবঙ্গের জন্য অ্যালট করতে বলুন, বেশি পয়সা কেন করেন না? মাদ্রাসার জন্য 6,000 কোটি টাকা আর উত্তরবঙ্গের জন্য টাকা নেই, এটা তো চলতে পারে না। নদী থেকে কি কি পাওয়া যেতে পারে এই সম্ভাব্য তালিকা যদি আপনারা করেন, আমি যার কথা বলবো, যে বিষয়ের কথা বলবো, সেটা নিশ্চয়ই আপনাদের তালিকায় নেই। সেটা হচ্ছে কার্তুজ। নদী থেকে কার্তুজ পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগাঁ এলাকায়। দোলঞ্চা নদীতে গুলি খুঁজতে ব্যস্ত স্থানীয়রা। দেখুন সেই ছবি। 50টিরও বেশি কার্তুজ পাওয়া গিয়েছে। গতকাল বিকেলে এলাকার বাচ্চারা নদীতে এই বুলেট মানে গুলি খুঁজে পায়। তারপরেই স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। আরও কিছু গুলি খুঁজে পাওয়া যায়। আজ ফের সকাল থেকে এলাকাবাসীরা নেমে পড়েছেন নদীতে। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কফি হাউস, এই নামটা বললে হেরিটেজ শব্দটা পাশাপাশি চলে আসে, এবং ঐতিহ্য তো বটেই, কত স্মৃতি। কফি হাউস 150 বছরের পুরনো একটা হেরিটেজ, বহু ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী কফি হাউসের টেবিল। আজও সেই কফি হাউস তার ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। সেই কফি হাউস, সেখানে অসাধু ব্যবসায়ীরা থাবা বসিয়েছে। দেখুন। 150 বছর পুরনো কফি হাউস, এবং সেই কফি হাউস আজ ক্ষতির মুখে। আমি একবার আমার ক্যামেরা পার্সন সৃজনকে দেখাতে বলবো যে এই যে কফি হাউসের যে মেন পিলার, এখানকার যারা কফি হাউসের যারা লোকজন রয়েছে তারা যেটা জানাচ্ছে, 3টে পিলারকে কেটে ফেলা হয়েছে এবং কেটে ফেলে সেখানে দোকান তৈরি করে রাতের অন্ধকারে কেউ বা কারা এই দোকানগুলি বিক্রি করছে লক্ষ লক্ষ টাকায়। এবং যখন এখানকার কফি হাউসের যারা অ্যাসোসিয়েশনের লোকজন যখন জানতে পারে পুরো বিষয়টা, তখন তারা বাধা দেয়। একটা দোকান হস্তান্তর হতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই দোকানটাকে কিনে সেই দোকানের জায়গা বাড়াবার জন্য দোকানের বিল্ডিংয়ের একটা পা কেটে উড়িয়ে দেওয়া হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কারণ বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ভালোবাসার কফি হাউস ক্ষতিগ্রস্ত হবে, যেখানে অনেকের স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। 150 বছরের ইতিহাস এই বিল্ডিংটার মধ্যে জড়িয়ে রয়েছে। অ্যালবার্ট হলের 150 বছর পূর্তি, সেই বছরে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটাকে কখনোই মেনে নেওয়া যায় না। ওদের টার্গেট ছিল রোববারের মধ্যে পুরোটাকে ফাঁকা করে দেওয়া, পুরোটা ফাঁকা করে দিয়ে তার পরের দিনে ঢালাইটা মেরে দেবে। কিন্তু পুলিশ ইন্টারভেনশনের জন্য, পুলিশ এসে যখন মিস্ত্রিদেরকে নিয়ে যখন চলে যায়, তার জন্য এই কাজটা তখন ইনকমপ্লিট অবস্থায় রয়ে যায় এবং এই অবস্থায় রয়েছে। এইভাবে স্ট্রাকচার বদল করা যায় না। ঠোঁটকাটা আজ এই পর্যন্তই।